আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা সোরিয়াসিস একটি অটোইমিউন কন্ডিশন এটা নিয়ে আলোচনা করব। তো সোরিয়াসিস আমরা জানি যে এটা একটি অটোইমিউন কন্ডিশন এবং এটা আমাদের স্কিনে এফেক্ট করে ইউজুয়ালি। এছাড়া আমাদের জয়েন্টেও আঘাত করতে পারে ও অন্যান্য জায়গায় আঘাত করে। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে স্কিনগুলো খুব রাফ হয়ে যায়, শুকনো হয়ে যায়, ড্রাই হয়ে যায়, আশ উঠে, স্কেলি হয়ে যায় এবং এখানে লাল হয়ে যায়, রেডনেস থাকে, অনেক চুলকায়, ইচিনেস থাকে। তো এই সমস্যা সাধারণত অনেকে আক্রান্ত। এবং আজকে আমরা যেহেতু ফাংশনাল মেডিসিনে এবং ফাংশনাল মেডিসিনের আলোকে আমরা সবসময় রুট কজটাকে ফাইন্ড আউট করি এবং কারণ যেটা ইফেক্ট এটার রুট বা গোড়ায় যায় যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে বা ট্রিটমেন্টটা কোন জায়গাটাকে কেন্দ্র করে করা উচিত, সেই বিষয়টা আমাদের প্রতিটা ভিডিওতেই থাকে। তো আজকে ব্যতিক্রম না, আমরা সোরিয়াসিসের রুট কজ সম্পর্কে জানবো এবং কীভাবে এটা থেকে ওভারকাম করা যায় বা আমরা বেরিয়ে আসতে পারি সেটার একটা গাইডলাইন থাকবে। তো এখন সোরিয়াসিস আমরা বললাম যে এটা একটা অটোইমিউন কন্ডিশন, স্কিনে এফেক্ট করে ইউজুয়ালি। এবং এটার যদি পারিভাষিক বলি যে এটা গ্রিক ওয়ার্ড সোরা থেকে এসেছে। সোরা মানে হচ্ছে ইচি অর্থাৎ চুলকানি, এবং আয়াসিস মানে হচ্ছে অ্যাকশন আর কন্ডিশন, যে অবস্থাটা হচ্ছে স্কিনে ইচিনেস তৈরি করে। তো সাধারণত আমাদের স্কিনের সেলগুলো 28 থেকে 30 দিন পর পর রিপ্লেস হয়, একটা কোষে পরিবর্তে একটা কোষ চলে আসে, রিজেনারেট করে। কিন্তু সোরিয়াসিস কন্ডিশনে, অটোইমিউন কন্ডিশনে টার্ন ওভারটা খুব ফাস্ট হয়, অর্থাৎ 3 থেকে 5 দিনের মধ্যেই সেলগুলো একটার পর একটা সেল আসতেছে, অর্থাৎ অপরিপক্ক সেলগুলো আসতেছে। তো এটার মেইন ফাংশন যেহেতু অটোইমিউন ফাংশনে হচ্ছে লিম্ফেটিক সিস্টেমের যে লিম্ফয়েড সেলগুলো আছে, অটোইমিউন সেল, সেটা হচ্ছে আমাদের টি সেলের ডিসফাংশন হয়। আমরা জানি টি সেল হচ্ছে থাইমাসে ম্যাচিউরড হয়, অর্থাৎ আমাদের যে থাইমাস আছে এটা বয়স হয়ে গেলে এটা রুডিমেন্টারি বা ছোটো হয়ে আসে, কিন্তু এখানে ম্যাচিউরড হয় টি সেলগুলো এবং এটা অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেমের পার্ট। তো আমি জাস্ট ওই মেডিকেল টার্মিনোলজিগুলো অত গভীরে যাব না, আমি জাস্ট ডাক্তাররা জানেন এটা, তো আমি এটা সুপারফিশিয়ালি বলছি। সেটা হচ্ছে আমাদের বিভিন্ন মাইক্রোবায়োম, অর্থাৎ আমাদের অনেকে পেটের ব্যাকটেরিয়া যদি এলোমেলো থাকে, অথবা গলায় যদি ইনফেকশন হয়, অথবা শরীরে যে কোনো জায়গায় ইনফেকশন হয়, এই মাইক্রোবায়োম বিভিন্ন ইম্প্যাক্ট ফেলে উইথ দেয়ার সাইটোকাইন অর আদার মেডিয়েটর, কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করার মাধ্যমে। তো এই ইম্প্যাক্টটা তার টি সেলের উপরে যে পড়ে, তো টি সেল তখন টিএইচ বা হেল্পার টি সেলের মধ্যে 17 যে ভ্যারাইটি, এটার সংখ্যা অনেক বাড়িয়ে দেয় এবং এখানে ওরা খুব সাইটোকাইন রিলিজ করে, তো যেটার একটা ইনফ্লামেটরি ইম্প্যাক্ট শরীরে যে পড়ে এবং অটোইমিউন কন্ডিশন ট্রিগার হয়। এছাড়া আরেকটা সেল আছে যেটা টি রেগুলেটরি সেল, যেটা অটোইমিউন কন্ডিশনকে কমিয়ে রাখতে সাহায্য করে, এই সেলের ফাংশনগুলোকে কমিয়ে দেয়। তাহলে দুইটা ফাংশন একসাথে হয়ে অটোইমিউন কন্ডিশনগুলো ট্রিগার হয়, ঠিক আছে। তো এখন মাইক্রোবায়োম একটা অন্যতম কারণ। এছাড়া আমাদের অন্যান্য ইস্যুগুলো আছে যেটা নিয়ে আলোচনা করছি। তো একটা রিসার্চে দেখা গেছে, খুব স্ট্রং রিসার্চ, সেটা হচ্ছে টি হেল্পার সেল, যেটা হচ্ছে ভিটামিন ডি যদি কমে যায় আমাদের শরীরে, তাহলে এটার সংখ্যা বেড়ে যায় এবং এটার সমস্যা, অটোইমিউন কন্ডিশনগুলো বেশি হয়। এবং এই জন্য দেখা যায় উইন্টার সিজনে যখন সূর্যের আলো কম থাকে তখন সোরিয়াসিসের কন্ডিশনগুলো বেশি হয়। তো আপনারা যারা সোরিয়াসিস আক্রান্ত দেখবেন যে আপনাদের কন্ডিশনগুলো উইন্টার সিজনে, শীতের সময় বেশি হয়, যখন সানলাইট কম থাকে, অথবা শীত প্রধান দেশে কিন্তু এই কন্ডিশনগুলো বেশি দেখা যায়। তো এটার ভিটামিন ডি এর সাথে সম্পর্কিত, কারণ ভিটামিন ডি যতটা না ভিটামিন, তার চেয়ে বেশি সে একটা হরমোন, এবং ইনফ্যাক্ট এটা একটা ন্যাচারাল স্টেরয়েড হরমোন, এবং স্টেরয়েড আমরা জানি যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হরমোন হিসেবে কাজ করে। সুতরাং ভিটামিন ডি যত বেশি থাকবে তত বডি ন্যাচারালি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা তার পালন করতে পারবে এবং আমাদের এই অটোইমিউন কন্ডিশনগুলো বডিতে কমে থাকবে। সুতরাং যে কোনো অটোইমিউন কন্ডিশনে ভিটামিন ডি লেভেল অনেক হাই রাখাটা খুব জরুরি। তো এটা অনেক রিসার্চ হচ্ছে, এটার অনেক হাই ডোজে দিতে হবে, এটা আপনার চিকিৎসক আপনার সাথে ডিসকাস করে আপনাকে সেই ডোজটা অ্যাডভাইস করবেন। তবে ভিটামিন ডি খেলেই যে ভিটামিন ডি শরীরে লাগবে কি না সেটার জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে, সেটা আমি একটা ভিডিও করেছিলাম যে ভিটামিন ডি খেলেই কি শরীরে ভিটামিন ডির ঘাটতি পূর্ণ হবে কিনা। তো সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন, তাহলে পূর্ণ মেসেজটা আপনারা পেয়ে যাবেন। আর ভিটামিন ডির সাথে K2 খেলে এটা অ্যাবজর্পশন বেশি হয় এবং এটার কমপ্লিকেশনটা প্রিভেন্ট করা যায়। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট খাবার হচ্ছে যে কড লিভার অয়েল, যেখানে আমরা ভিটামিন এ পাই, ভিটামিন ডি পাই এবং ওমেগা 3 পাই, যেটা সবগুলোই আমাদের অটোইমিউন কন্ডিশনে হেল্প করে। স্পেশালি স্কিনের যে ইনফ্লামেশনগুলো হচ্ছে সেখানে আমাদের এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বাইল সল্ট খুব ইম্পর্টেন্ট, স্পেশালি ন্যাচারাল বাইল সল্ট। তো বাইল সল্ট আমাদের পিত্তের প্রবাহটা নর্মাল রাখে এবং একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে ভিটামিন ডি রিসেপ্টর সেটা অ্যাক্টিভেট করতে সাহায্য করে। অনেক সময় ভিটামিন ডি রিসেপ্টরটা ইনঅ্যাক্টিভ থাকলে ভিটামিন ডি আমি হাই ডোজে খেলেও অনেক সময় ভিটামিন ডি শরীরে সেইভাবে কাজ করে না, কারণ রিসেপ্টরগুলো দরজাতে আপনাকে প্রবেশ করতে হবে ভিটামিন ডিটা। তো রিসেপ্টরটা অনেক কারণে কিছু জেনেটিক অ্যাবনর্মালিটির কারণে হতে পারে, অথবা দীর্ঘদিন অটোইমিউন কন্ডিশনের কারণে ভিটামিন ডি রিসেপ্টরগুলো সংখ্যা কমে যায়, অথবা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অথবা ডাউন রেগুলেটেড হয়ে যায়। সেগুলোকে আপ রেগুলেশন করতে গেলে আমাদের বাইল সল্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বাইল সল্ট যেটা করে সেটা হচ্ছে টি হেল্পার সেল যেটা 17, এটাকে ডিরেক্টলি মডুলেট করে, এদের সংখ্যা কমায় এবং টি রেগুলেটরি সেলকে স্ট্রং করে।
এছাড়া আমাদেরকে আরও কিছু করতে হবে সোরিয়াসিসের জন্য, সেটা হচ্ছে আমাদের ফাস্টিং করতে হবে, কারণ ফাস্টিং অটোফেজে চালু হয় এবং অটোইমিউন কন্ডিশনের যে কোনো অটোইমিউন কন্ডিশনে ফাস্টিং খুব গ্রেট হেল্প করে এবং অনেক স্টেম সেলগুলো এটাকে অ্যাক্টিভেট হয়, হ্যাঁ, এবং গ্রোথ হরমোন রিলিজ হয়। এছাড়া গ্লুটেন ফ্রি ডায়েট করতে হবে, কারণ গ্লুটেন আমাদের এখানে ইনফ্লামেশনে অনেক রেসপন্সিবল। ডেইরিকে অ্যাভয়েড করতে হবে, সুগার অ্যাভয়েড করতে হবে, এবং গ্লুটামিন একটা স্ট্রং অ্যামাইনো অ্যাসিড যেটা আমাদের গাট হিলিংয়ে ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট এই গাট বা পেটের সমস্যা থেকে কিন্তু অনেক অটোইমিউন কন্ডিশন শুরু হয়, ইনক্লুডিং সোরিয়াসিস। সুতরাং সোরিয়াসিসের রুট কজ হিসেবে পেটের স্বাস্থ্য যদি ভালো না থাকে, অর্থাৎ পেশেন্টের যদি আইবিএস জাতীয় সমস্যায় ভুগে, অর্থাৎ হজমজনিত সমস্যায় ভুগে, তাহলে তার এই সমস্যাগুলো কিন্তু ভালো করা সম্ভব না। শুধু এক্সটার্নাল ক্রিম দিয়ে কিন্তু আপনি সমস্যা ভালো করতে পারবেন না। স্টেরয়েড জাতীয় ক্রিম দিলে আপনার সাময়িক সময়ের জন্য চুলকানিটা কমবে, রেডনেসটা কমবে, বাট এটা কিছুদিন পরে আবার রিকার করবে, কারণ আপনি রুট কজে হাত দেন নাই। সুতরাং রুট কজে ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে অবশ্যই পেটের স্বাস্থ্য ঠিক রাখতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে গ্লুটামিন খুব স্ট্রং একটা অ্যামাইনো অ্যাসিড, যেটা আপনার পেটের যে সেলগুলোর যে টাইট জাংশনগুলোকে স্ট্রং করে এবং আপনার গাট লাইনিংকে স্ট্রেংথেনিং করছে, গাট সেলগুলোকে ফিট করছে, খাওয়াচ্ছে, গাট সেলগুলো স্ট্রং হচ্ছে, অ্যান্ট্রোসাইটগুলো, মিউকাস লাইনিংগুলো ঠিকমতো তৈরি হচ্ছে, এবং এটা খালি পেটে খেতে হয়। তো এছাড়া আরেকটা ন্যাচারাল অয়েল আছে, টামানো অয়েল, এটা সাউথ ইস্ট এশিয়াতেও পাওয়া যায়। তো এটাও ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, একটা রিজেনারেটিভ সেলগুলোতে ইনফ্লামেশন কমায়, এবং এটা সুদিং ইফেক্ট আছে। এছাড়া ব্ল্যাক সিড কারেন্ট অয়েল, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, তো এটাও স্পেশালি সোরিয়াসিস, এক্সিমা এই জাতীয় স্কিন কন্ডিশনে খুব ভালো কাজ করে। এছাড়া আরেকটা ভিটামিন নিয়ে অনেক রিসার্চ হয়েছে, সেটা হচ্ছে থায়ামিন, হ্যাঁ, যেটা ভিটামিন B1। তো এটা দেখা গেছে যে কারণ ভিটামিন B1-এর অভাবে বেরি নামক রোগ হয়, এবং বেরি একটা অন্যতম ম্যানিফেস্টেশন হচ্ছে ডার্মাটাইটিস। তো ডার্মাটাইটিসে যেটা হয়, স্কিন ইনফ্লামেশন হয়, পেইন হয়, লাল হয়, জ্বালাপোড়া করে, এই জাতীয় সমস্যা হয়। তো এই জাতীয় অনেক গবেষণাতে দেখা গেছে যে ভিটামিন B1 একটু স্পেশালি হাই ডোজে, অথবা ফ্যাট সলেবল ভিটামিন B1 যেটা বেনফোটিয়ামিন নামে পরিচিত, তো সেটা পর্যাপ্ত ডোজে দিলে অনেকের 100 থেকে 600 মিলিগ্রাম এরকম একটা রিসার্চ আছে, তো 5% ভ্যারি করে। তো এখন এই জায়গাটাতে যদি পেশেন্টরা এনার্জি কমে থাকে, তো এই জাতীয় সমস্যাতে ভিটামিন B1 খুব হেল্প করে। কারণ ভিটামিন B1 কী করে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে যে ক্রেবস সাইকেলে যে সে প্রবেশ করে এবং এখান থেকে এটিপি প্রোডাক্ট জেনারেট করে। সো এটিপি হচ্ছে আমাদের বডির কারেন্সি, আমাদের এটা দিয়ে বডির সব ফাংশনগুলো চলে, সেলুলার ফাংশনগুলো চলে, এবং আমাদের মাইটোকন্ড্রিয়া যেহেতু পাওয়ার হাউস, তো মাইটোকন্ড্রিয়া থেকে এটিপি তৈরি করতে গেলে এই ভিটামিন B1 খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন, এবং ভিটামিন B1 আমাদের স্কিনের কন্ডিশনের জন্য এটা অনেক রিসার্চে প্রমাণিত। এছাড়া অনেকগুলো কন্ডিশন আছে যেটা আসলে, যেহেতু আমরা রুট কজ নিয়ে চিন্তা করি, তো রুট কজের মধ্যে এই সাপ্লিমেন্টগুলো যেমন ইম্পর্টেন্ট, ভালো খাবার ইম্পর্টেন্ট, ভালো লাইফস্টাইল, ভালো ঘুম, সেগুলো অবশ্যই প্রয়োজন। তারপরেও কিছু সময় পেশেন্টরা লেনদেনিং হয়, মানে তাদের প্রবলেমগুলো ভালো হতে চায় না, বা কিছুটা কমে সম্পূর্ণ ভালো হয় না, এরকম একটা অবস্থায় থাকে। তো সেক্ষেত্রে আমাদের আরেকটু গভীরে যেতে হয়। সেক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক ওষুধের সাহায্য নিই, কারণ হোমিওপ্যাথিক প্রিন্সিপালটা আসলে অনেক ডিপ। যারা হোমিওপ্যাথিক ফিলোসফি জানেন, হোমিওপ্যাথিক ওষুধটা আসলে ইভেন জেনেটিক জিন পর্যন্ত টাচ করতে পারে, জেনেটিক অ্যাবনর্মালিটি পর্যন্ত টাচ করতে পারে, বিকজ এটা এনার্জি ফর্ম অফ মেডিসিন, এবং এটার সিমটম অ্যানালাইসিস করতে গেলে একটু সময় নিতে হয়। পেশেন্টের মাইন্ড, বডি, পাস্ট হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি, এগুলো সবগুলোই হিস্ট্রিতে কভার করতে হয়, এবং সেই মেডিসিনগুলোকে বলা হয় কনস্টিটিউশনাল আর মায়াজমেটিক মেডিসিন। তো সেই প্রবলেমগুলোর সাথে যে মেডিসিনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, ম্যাচ হবে, সেই ওষুধটা দিলে তার ইন্টারনালি সেই হিলিং পাওয়ারটা, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা হিলিং পাওয়ার আছে, সেই হিলিং পাওয়ারটা জেগে ওঠে, এবং বডি রাইট ডিরেকশনে যে তার এই টার্গেটেড যে হিলিং আছে সেটাকে সে অ্যাকমপ্লিশ করে। তো এখানে অনেক সময় হোমিওপ্যাথিক ওষুধের সাহায্য নিতে হয়। তো এই দুইটার অ্যাপ্রোচ, ফাংশনাল মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথিক মেডিসিন, এই দুইটা অ্যাপ্রোচে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাচ্ছি, এবং পেশেন্টরা গেট বেনিফিটেড। এবং যারা এই ধরনের সমস্যা আক্রান্ত, আমি বলবো যে হতাশ হবেন না। আসলে চিকিৎসা শাস্ত্র প্রতিনিয়ত অনেক গবেষণা তথ্য প্রতিনিয়ত সামনে আসছে, বাট আমাদের চিকিৎসার ক্ষেত্রে নিজেকে জিজ্ঞেস করতে হবে এই চিকিৎসা পদ্ধতিতে কতটুকু রিস্ক আছে, অর্থাৎ রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করতে হবে, এবং জেন্টাল, র্যাপিড অ্যান্ড পার্মানেন্ট হিলিংয়ে যেতে হবে। অর্থাৎ চিকিৎসাটা যেন খুব মৃদু হয়, কিন্তু র্যাপিড হয়, আবার কোনো ক্ষতি না করে, ঠিক আছে, এবং পার্মানেন্ট মানে লং লাস্টিং হয়। মানে আমি যদি সোরিয়াসিসটাকে রিমিশন দিতে পারি যে ওষুধটা দিয়ে, সেই ওষুধটা যদি সাইড ইফেক্ট ফ্রি হয় এবং দীর্ঘদিন যদি আমি রিমিশনে রাখতে পারি, অর্থাৎ রোগটা হয়তো থাকতেছে কিন্তু অনেক দিন রিমিশনে আসছে, অথবা একদম ভালো হয়ে যাচ্ছে, তো দুইটার একটা হতে পারে। তো দুটি আমার জন্য বেনিফিটেড, কারণ আমি পেশেন্টকে রিলিফ দিতে পারছি উইদাউট এনি সাইড ইফেক্ট। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি এই মেসেজগুলো আপনারা পেয়েছেন। তো হতাশ না হয়ে সোরিয়াসিস এক্সিমা যারা আক্রান্ত, তারা সঠিক চিকিৎসা গ্রহণ করুন, ইনশাল্লাহ এই সমস্যা থেকে ওভারকাম করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।